ভারত চীনের সাম্প্রতিক যে দ্বন্দ্ব সেটা নিয়ে কিছু কথা বলা যাক। সমস্যার সূত্রপাত কোথা থেকে? সমস্যার সূত্রপাত হলো অনেক কাল আগে, ব্রিটিশ শাসন থেকে। তখন তিব্বত তিব্বত অনেকটা স্বাধীন মতো রাজ্য ছিল। সেই তিব্বতের ব্রিটিশদেরও প্রতিনিধি থাকতো, আর চীনেরও প্রতিনিধি থাকতো। কিন্তু তিব্বতে বেশিরভাগ চীন সব দিনই তিব্বতকে নিজেদের একটি অঙ্গরাজ্য হিসাবে মনে করে এসেছে। তো কি করলো, গুটি গুটি পায়ে বেটারা এসে জবরদখল করে নিল। এদিকে তখন ভারতে শাসন, কিছুদিন আগে অবধি ভারতে শাসন করছিল ব্রিটিশরা। তো ব্রিটিশরা তিব্বতের সাথে একটা চুক্তি মুক্তি করেছিল, দিয়ে একটা নিজেদের মধ্যে, ওই অঞ্চল তো খুব জনবসতি অতটা ঘন নয়, পাহাড়ে পাহাড়ে বিভিন্ন উপজাতি থাকে, সেই হিসাবে নিজেদের মতো করে একটা বর্ডার যাই হোক করে একটা ঠিক করেছিল তিব্বত আর এর মধ্যে। যখন যখন তিব্বত দখল করে ফেললো, তখন তারা বললো না না, ওসব শুনি না, আমরা আমাদের তার জায়গা ঠিক করবো। সেই হিসাবে আমাদের অরুণাচল প্রদেশের একটা বড় অংশ, আর এদিকে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ দাবি করতে শুরু করলো। একটা অংশ তো পাকিস্তানের হাতে ছিল, সেটা তো চীনকে তারা হস্তান্তরিত করে দিল, চীনকে দিয়েই দিল। আকসাই চীন বলা হয় যেটাকে, সেই অংশটাকে। আর তা সত্ত্বেও এদিকে কিছু কিছু জায়গা, এই বর্ডারের যেগুলো আমরা ম্যাপে দেখি, সেই ম্যাপের পুরো জায়গাটা আমাদের নেই, কিছুটা চীনের অন্তর্গতই আছে। কিন্তু চীন আর ভারত দুটোই যেহেতু বড় দেশ, সেই জন্য যুদ্ধ তো আর হয় না। চীনও পরমাণু শক্তিধর দেশ, ভারতও পরমাণু শক্তিধর দেশ, দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় না। কেননা পরমাণু যুদ্ধ হলে কেউ জেতে না, পরমাণু যুদ্ধে বোম মারলে পুরো ধ্বংসই হয়ে যায়। সেই জন্য তারা নিজেদের মধ্যে ঠিক করলো, আচ্ছা ঠিক আছে, এখন যা হওয়ার হয়েছে হয়েছে, আমরা একটা যেরকম আছে স্থিতাবস্থা বজায় থাকুক। তার আগে 62 যুদ্ধে চীন এসে কিছুটা তো অরুণাচল প্রদেশের কিছুটা দখল করেই ফেলেছে, কিন্তু ভারতের সরকার তেমন কিছু বলেনি বা বললেও পারতো না, হয়তো তার যুদ্ধ করতে হতো। তো ঠিক আছে, যেরকম পজিশনে আছে সেরকমই থাক, এর বাইরে আমরা বেশি দ্বন্দ্ব বাড়াবো না। কিন্তু চীন হচ্ছে একটা হচ্ছে কি ধুরন্ধর দেশ। কিরকম, সেখানকার যারা শাসন করে সেই কমিউনিস্ট পার্টি, আমাদের যারা বামপন্থী ছিল তারা খুব কমিউনিস্ট পার্টির ভক্ত ছিল। তো সেই কমিউনিস্ট পার্টি তারা কিন্তু যখন দেখলো যে ঠিক আছে চীনের শক্তি একটু বেড়েছে, চীন সত্যি কথা বলতে কি ভারতবর্ষের থেকে অর্থনৈতিকভাবে অনেক অনেক এগিয়ে। চীনে অর্থনৈতিক যে সংস্কার, সেটা প্রায় আমাদের 10 বছর আগে হয়েছিল, 1980-র দিকে। আর আমাদের দেশে সেটা শুরু হলো 1990-এর দশকে। 1990-এর দশকে, হ্যাঁ, নরসিমা রাও যখন ছিলেন প্রধানমন্ত্রী, সেই সময় অর্থনৈতিক সংস্কার একটু 10 বছর এমনিতেই পিছিয়ে ছিলাম আমরা আর্থিক সংস্কারের দিক থেকে। কিন্তু তারপরেও চীন একটা কাজ করেছে, এই সংস্কারে থেমে থাকেনি, পরের পর সংস্কার করেই গিয়েছে সংস্কার করেই গিয়েছে। আর তার সুফল মিলতে শুরু করলো ওদের ওই, আমরা যখন সংস্কার করলাম আর ওদের সংস্কারের সুফলটা সেই সময় থেকেই শুরু হয়ে গেল। তাহলে আমরা যদি টাইম লাইনটা দেখি, তাহলে এটা ধরুন 1980s, এটা 1990s, এটা ধরুন 2000, আর 2010, আর এখন আমরা আছি 2020-তে। তাহলে আমরা সংস্কার শুরু করেছি 2020, এইরকম জায়গায়। আর চীন সংস্কার শুরু করেছে
প্রায় 10 বছর আগে এরকম জায়গায়। তো ওদের সুফলটা মিলতে শুরু করলো এখান থেকেই। আমাদের সুফল কখন থেকে মিলতে শুরু করলো? বাজপেয়ী জমানার কাছাকাছি, তার একটু আগে থেকে সুফল মিলতে শুরু করলো, একটু একটু শুরু করলো। কিন্তু চীন কিন্তু ওখানে থেমে রইল না, পরের পর সংস্কার করে যেতে থাকলো, আর্থিক সংস্কার। হুম। আর আমাদের রাজনীতিবিদেরা কি করলো? তারা বসে বসে ঘুমোলো। ওই একটা বার করে ফেলেছি, ব্যাস অনেক কাজ করা হয়ে গেছে। তারপরে 2000 সাল এলো, বিজেপি শাসন শুরু হলো, কিছু রাস্তাঘাট তৈরি হলো, তারপরে মনমোহন সিং এলো, সেই তার জমানা শুরু হলো, কিন্তু সংস্কার আর কেউ করতে আগ্রহী হলো না। হ্যাঁ, তার ফলে চীন হু হু করে বাড়তে থাকলো, যখন অর্থনীতি হু হু করে বাড়তে থাকলো, আমাদের অর্থনীতি কিন্তু বাড়লো, ওরকম নয়, ওরকম অতটা হারে বাড়তে পারলো না, আস্তে 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 করে বাড়তে শুরু করলো, আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কখন বুঝে যাওয়া উচিত ছিল? এইরকম সময় বুঝে যাওয়া উচিত ছিল যখন চীনের অর্থনীতি হু হু করে বাড়ছে, মনমোহন সিং এর প্রথম প্রথম জমানা। হ্যাঁ, সেরকম যদি একটু সচেতন হতো, দেখতে হতো প্রতিবেশী দেশ একটা হু হু করে অর্থনীতিতে বাড়ছে, আমাদের হচ্ছে না, সেই সময় সংস্কারটা করে ফেলা দরকার ছিল। হ্যাঁ, আমরাও তখন বাড়ছি, 8-10% করে বাড়ছে, কিন্তু প্রতিবেশী দেশ যে বাড়ছে 14% হারে, সেইটা কারো খেয়াল নেই। আমাদের নেতারা এই 8-10% করে বাড়ছে, তাতেই নাচতে আরম্ভ করলো, আর দেশ তাতেই নাচতে আরম্ভ করলো। চীন ওইটুকু সময়ের মধ্যে 2 ট্রিলিয়ন থেকে বেড়ে 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 আজকে 14 ট্রিলিয়নে চলে এলো। $14 ট্রিলিয়ন ইকোনমি। চীনের এখন $14 ট্রিলিয়ন ইকোনমি, $14 ট্রিলিয়ন ইকোনমি। আর আমরা কত? আমরা ওই 1 থেকে বেড়ে 2.9 এলাম। ওই এখন তো আবার তো করোনা হয়ে যে কি হবে কে জানে, কমে যাবে তো লোকে বলছে, 2.9 ট্রিলিয়ন এলাম। তাহলে আমরা কিন্তু সুযোগ হাতছাড়া করলাম। তার ফলে এখন চীন হচ্ছে সর্বশক্তিমান। হুম। এটা হচ্ছে গিয়ে যে অর্থনীতির যে হিসাব, সেটা হচ্ছে গিয়ে পারচেজিং পাওয়ার প্যারিটিতে নয়, এটা হচ্ছে নমিনাল বলে। নমিনাল মানে ডলারের হিসাবে, নমিনাল, নমিনাল। আর পারচেজিং পাওয়ার প্যারিটিতে যদি দেখি, তাহলে 20 ট্রিলিয়নেরও উপরে, 25 ট্রিলিয়নের মতো। তাহলে সেটা হচ্ছে ইউএস এর এখন যদি অর্থনীতি দেখি, প্রায় 20 ট্রিলিয়নের মতো, 20 ট্রিলিয়নের মতো। হুম। তাহলে চীনের, চীন এখন তাহলে অনেক বেশি। যদি নমিনাল টার্মে দেখি, নমিনাল যেহেতু ইউএস ডলারে হিসেব হয়, তাহলে ইউএস এর নমিনাল আর পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে মানুষজন কীরকম ক্রয় ক্ষমতা আছে, সেই দুটোই একই, যেহেতু ওদের দেশেরই কারেন্সিতে হিসাবটা হয়, ইউএসেরই ডলারে হিসাবটা হয় বলে ওদের দুটোই একই। চীনের ক্ষেত্রে নমিনালটা 14 ট্রিলিয়ন, পারচেজিং পাওয়ার প্যারিটিতে অনেক বেশি, তাহলে ইউএসকে ছাড়িয়ে গেছে অনেকটা, ওই 20 ট্রিলিয়ন একটু বেশি আর কি ইউএস। তাহলে ইউএসকে পেরিয়ে গেছে চীন নমিনাল হিসাবে। আর ভারতেরও নমিনাল খারাপ নয়, 11 ট্রিলিয়নের মতো, কিন্তু চীনের প্রায় 3 ভাগের, 2.5 ভাগের 1 ভাগ আর কি। এই হচ্ছে এখন পরিস্থিতি। তাহলে চীন হয়ে গেছে মহাশক্তিধর দেশ। আর শক্তি বাড়তেই চীনের যে নেতা, যারা যে দল শাসন করে, তারা দেখলো এই সুযোগ, এবার আস্তে আস্তে করে একটু প্রতিবেশীদেরকে ধমকানোর শুরু করা যায়। তারা বিভিন্ন জায়গায়, ইতিমধ্যে চীন আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এদিক বরাবর তিব্বতের মাঝখান দিয়ে প্রচুর বড় বড় রাস্তা বাড়িয়েছে, প্রচুর রাস্তা বাড়িয়েছে, বড় বড় হাইওয়ে, পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত করে ফেলেছে। আমরা পারিনি এরকম অতটা, কেন অর্থনীতিও কম, অর্থনীতিও কম। তো চীন দেখলো এই সুযোগ, প্রতিবেশীদেরকে একটু ধমকানো চমকানো যাক। ভুটানেও একটু, ভুটানের সাথে যে ডোকালামের সময় যেটা হলো, এসে থানা গেড়েছিল, সে তো ভারত সরকারের কিছুদিন হলেও সেনা পাঠিয়েছিল, তারপরে তো যা হোক ভারত বুঝলো এই যুদ্ধ করে লাভ নেই, পিছিয়ে আসি, দুই পক্ষই পিছিয়ে গেল। তারপরে কয়েক মাসের মধ্যেই চীন আবার ফেরত এসে যেমন দখল করেছিল তেমনি দখলে রাখলো। এখানে ভারতের নিজেদের জমি, এখানেও কিছুটা দখল করে দেখলো এই সুযোগ, কিছুটা দখল করে নেওয়া যাক। এটা কিন্তু চীনের একটা মানসিকতা। কীরকম মানসিকতা? চীনের যে ওই দিকে যে চীন সাগর আছে, সেই অঞ্চলেও ছোটো ছোটো দ্বীপ,
জনবসতি নেই, সেইখানে চীন কিন্তু ওই ছোট 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 নিজেদের আবার কিছুটা হলেও নিজেদেরও আবার দ্বীপ তৈরি করেছে বালিপত্র ঢেলে সমুদ্রের মাঝে। তাতে হচ্ছে গিয়ে ওই বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন যন্ত্রপাতি রাখা শুরু করেছে। তো হচ্ছে এই চীনের হচ্ছে গিয়ে এই ব্যাপার, চীনের সাথে সবার গণ্ডগোল, যত যত চীনের প্রতিবেশী আছে সমুদ্রের মাঝখান দিয়ে হোক বা ধারে, সবার সাথে চীনের গণ্ডগোল। কিন্তু গণ্ডগোল হলেও কিছু করার নেই, একটা শক্তিধর যখন দেশ হয় তখন কিন্তু তাদের সাথে গণ্ডগোল পাকিয়ে কিছু করা যায় না। কি করা যাবে, অত্যন্ত শক্তিধর দেশ। হ্যাঁ, ভারতের সাথে ভারত যদি ধরলাম $17 বিলিয়ন আমদানি করে, তাহলে এই রপ্তানি করে, তাহলে আর দেখা যাবে আমদানি করছে $70 বিলিয়ন। এত পার্থক্য, কিছু করার নেই। তাহলে এইরকম অবস্থায় মুখ বুঝে সহ্য করতে হবে। হবে কি, কি উপায় আছে? কিছুই উপায় নেই তেমন। তেমন জোরজবস্তি করতে পারবে হয়তো, ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছুটা পারবে, তাতেও খুব একটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেননা ভারত যে অনেক রপ্তানি করে, তার কাঁচামাল বা যন্ত্রপাতি কিছু কিছু চীন থেকেই তৈরি হয়ে আসে। তার ফলে এই যে আমাদের পোর্টে যে আটকে দিল, চীনা পণ্য সব আটকে দিল, চীনা পণ্য আটকে দিয়েছিল, সব এখন আটকে দেওয়া আছে। তাতে কিন্তু আমাদের রপ্তানিও মার খেয়ে যাচ্ছে, কেননা ওই পণ্যগুলো কাজে লাগিয়ে তার উপর আবার কিছু করে তবে না রপ্তানি হয়। আর তাছাড়া আটকে দিয়েছে, যে টাকা তো পাঠিয়ে দিয়েছে অলরেডি, এখন আটকে কী হবে? আর ভারত আটকালে চীনের সাথে ভারতের যে যোগাযোগ ব্যবস্থা, তার মাঝে একটা মাধ্যম আছে হংকং। হংকং ব্রিটিশ শাসনে ছিল 98 সাল অব্দি হংকং, তারপরে চীনের আন্ডারে গেছে। আর অনেক আমাদের ব্যবসা বাণিজ্য হংকংয়ের মাধ্যমে হয়। তো হংকংও চীন আটকে দিল ভারতের জিনিসপত্র। আর আমাদের যারা গভর্নমেন্ট আমলা যারা ব্যুরোক্র্যাট বলি আমরা, IAS অফিসার যারা সচিব টচিব হয়, তারা কিন্তু এই জিনিসটা, চীনের যেই মানসিকতা, এটা কিন্তু ধরতে পারেনি, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চীন যে এরকম একটা দেশ সবার সাথে গণ্ডগোল পাকানোর জন্য বসে আছে, সেটা ধরতে পারেনি। কীরকম উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে অবধিও আমাদের এই আমলাদের কি আশা ছিল, মনে খুব আশা ছিল। কি আশা ছিল, আমাদের দেশে তো প্রচুর কৃষি পণ্য উৎপন্ন হয়, তো সেই আমলারা মিলে ঠিক করলো কি, যে কৃষি পণ্য চীনেও চীনে একটু কৃষিকাজ একটু হলেও কম আমাদের চেয়ে। আমাদের একটু সুজলা সুফলা জমি, অনেক নদী ফদী আছে, চীনের একটু কম। কিন্তু চীনেও জনসংখ্যা অনেক বেশি, 1.4 বিলিয়ন। 1.4 বিলিয়ন জনসংখ্যা, আমাদেরই মতো, আমাদেরও 1.3 সামথিং। তো চীনের জনসংখ্যা যেহেতু অনেক, অনেক লোকের খাদ্য দরকার, বলে এই আমাদের কৃষি পণ্য আছে, রপ্তানি চালাতে হবে, রপ্তানির বাজার ধরে চীনে নিয়ে যেতে হবে। এই হচ্ছে এদের বুদ্ধি। কিন্তু চীন যে কীরকম ঘোরতর পেঁচালো দেশ, সেটা তারা আমাদের আমলারা অত খেয়াল করে না। কী হবে আমি বলছি, এই যে গণ্ডগোল হলো না, গণ্ডগোল হলেই চীন ওই যে কৃষিপণ্য যাচ্ছে চীনে, সেগুলিকে আটকে দেবে। আচ্ছা, যখনই গণ্ডগোল লাগবে আটকে দেবে, ওটা ওদের লিভারেজ হয়ে রইল, পার্মানেন্ট লিভারেজ একটা, আটকে দেবে। আটকে দিলে কী হবে, আমাদের দেশে আমরা জানি যে রাজনীতি অনেক ক্ষেত্রেই চালিত হয় কৃষকদের দ্বারা। কেননা আমাদের দেশে প্রচুর সংখ্যক মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সেজন্য কৃষকদের দাবি দেওয়া মানে সে একদম, কৃষকরা যদি একটা আন্দোলন করে, তাহলেই ভারতের রাজনৈতিক নেতাদের ঘুম ছুটে যায়। তাহলে সেরকম অবস্থায় কৃষিপণ্য রপ্তানি করে যে ভারত যে কিছু ইনকাম করতো, যদি এখন চীন আটকে দেয়, তাহলে তো ফুটে গেলাম আমরা ফুটে গেলাম। কেন, রাজনৈতিক নেতাদের তো ঘুম ছুটে যাবে, কেন তখন এই পণ্য বিক্রি হবে না, কৃষকরা আন্দোলন শুরু করবে, রাজনৈতিক নেতারা ভয় পেয়ে যাবে। তাহলে একটা পার্মানেন্ট আমাদের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা বলে অসুবিধা, সেটা সৃষ্টি হয়ে গেল যদি আমরা এই কৃষিপণ্য রপ্তানি করতে শুরু করি প্রচুর পরিমাণে চীনে। যেটা হয়েছে ইউএসের সাথে হয়েছে, ইউএস থেকেও অনেকের কৃষিপণ্য আসতো চীনে, যা একটু গণ্ডগোল শুরু হলো সব বন্ধ করে দিল। সোয়াবিন থেকে আরম্ভ করে যা যা আসতো সব বন্ধ করে দিল। তার ফলে কী হলো, তাদের ইলেকশন, যেটা তাদের যে নির্বাচন, সেখানে তারা ভয় পেয়ে গেল প্রচণ্ড। এই রে, এখন চীনের সাথে একটু যে কোনো উপায় একটা চুক্তি করতেই হবে, নাহলে তো মুশকিল আছে, তারা আটকে দিলে তো ভোটে হেরে যাব। তেমনি ভারতের ক্ষেত্রে অবস্থা আরও শোচনীয় হবে, কেন ভারতে
প্রচুর সংখ্যায় কৃষক, আর কৃষকদের পলিটিক্যাল পাওয়ার, যেটা রাজনৈতিক যে ক্ষমতা, অনেক বেশি। 50% মতো মানুষ কৃষিকাজে যুক্ত। রাজনৈতিক নেতারা মানে ভয় পেয়ে চলে কিভাবে কৃষকদের ঠিকঠাক রাখা যায়, সুখে শান্তিতে রাখা যায়, সেই চিন্তা তাদের ঘুম ধরে না। তো এরকম অবস্থায় এই যে কৃষিপণ্য যে আমলারা যে শুরু করলো, অতি উৎসাহের বসে আগ বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে কৃষিপণ্য বিক্রি করবো, হবে। এরকম দূরদৃষ্টি না থাকলে ভুগতে হবে। এই হচ্ছে ব্যাপার সমস্ত ক্ষেত্রেই। সেই জন্য ভারতের কী করা উচিত? ভারতের যেটা করা উচিত সেটা হচ্ছে অনেক লং টার্ম স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। অনেক দূরে গেলে কী হবে? চীন কিন্তু তা করে। চীন কিন্তু জানে যে ভারতও অনেক বড় জনসংখ্যার দেশ, ওদেরই মতো জনসংখ্যা 1.35 বিলিয়ন। কিছুদিন পরে হয়তো চীনকে টপকেও যাবে জনসংখ্যার দিক থেকে। চীন কিন্তু জানে যে যে লং টার্মে ভারত হচ্ছে ওদের প্রতিদ্বন্দ্বী। ভারত জানে না, ভারতের যারা আমলা তারা জানে, বা জানলেও কিছু করে না, বা কোনো করার ইচ্ছা নেই। লং টার্মে ভারতকেও কিন্তু চীনকে প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখে যেতে হবে, কারণ চীন খুব একটা সুবিধার দেশ নয়। সুবিধার দেশ নয়, এরা এরা হচ্ছে কি সবসময় ব্যাগড়া দেওয়ার জন্য উঠে পড়ে রয়েছে। আর ওদের একটা হচ্ছে গিয়ে সমস্ত পৃথিবীতে একটা সাম্রাজ্য বিস্তার করার একটা আকাঙ্ক্ষা রয়েছে। তো এখন তো আর সেই সাম্রাজ্যবাদের দিন তো শেষ, এখন ওইভাবে তার সাম্রাজ্য বিস্তার হয় না। চীন টাকা পয়সা দিয়ে সাম্রাজ্য বিস্তার করে। শ্রীলঙ্কায় পোর্ট কিনেছে, পোর্টের টাকা শ্রীলঙ্কা ফেরত দিতে পারলো না, ব্যাস, আচ্ছা পোর্টটা আমাদেরকে দিয়ে দাও। এইবার তারা তাদের নিজেদের মিলিটারি এনে সেই পোর্টে কবজা করে নিল। মালদ্বীপে একই জিনিস, টাকা পয়সা দিল, শোধ দিতে না পারলেই নিয়ে নেবে সব। আফ্রিকা, পুরো আফ্রিকা প্রায় দখল করে ফেলেছে বিভিন্ন প্রজেক্টে টাকা পয়সা লাগিয়ে। যেসব প্রজেক্টটি টাকা আর ফেরত দিতে পারছে না সুদ, সেই প্রজেক্টগুলো দখল করে নিচ্ছে। এই করে করে অর্থনৈতিক যার জোর থাকে তার অনেক সুবিধা থাকে। তো সেই রকমভাবে চীন অনেক সুবিধা দখল করেছে। এখন যেটা নতুন নতুন যেসব টেকনোলজি, ধরুন কী টেকনোলজি, ধরুন হচ্ছে কি এই যে ইলেকট্রিক কার যেটা আসবে, মার্কেট কিছুদিনে ছেয়ে যাবে কিছুদিন পরে। ইলেকট্রিক কার, ব্যাটারি, ইলেকট্রিক ব্যাটারি, সেটা তৈরি করতে ধরুন লিথিয়াম লাগে। সেই লিথিয়াম লিথিয়াম পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যায়। যেখানে এখানে পাওয়া যায় সেসব খনি সব দখল করে রেখেছে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে। কিনে নিয়ে ফলে এখন যদি ভারত যদি চায়ও যে আমরা হচ্ছে কি ইলেকট্রিক কার বানাবো, এখন আর লিথিয়াম কোথায় পাবে? সেই তো চীনা কোম্পানির কাছ থেকে লিথিয়াম কিনে আনতে হবে। একটা নির্ভরতা রয়েই গেল। সেই রকম একটা সমস্যা আছে, যেহেতু আমরা অনেক দূরের কথা চিন্তা করতে পারি না। এরা কিন্তু চীন কিন্তু এরকম নয়, চিন্তা করে একদম 20 বছর 30 বছর, 20 বছর 30 বছরের কথা চিন্তা করে তারা মাঠে নেমেছে। আর আমরা কতদিনের কথা চিন্তা করে মাঠে নেমেছি? পরের ইলেকশনের কথা, পরের নির্বাচনে কী হবে সেই কথা। সেই চিন্তা করে যদি আমাদের নেতারা মাঠে নামে, তাহলে তো ভুগতে হবেই। একে তো অনেক বড় দেশ, শক্তিধর দেশ, তাদের ক্ষমতাও অনেক বেশি, তার সাথে যুদ্ধ করে পাঙ্গা নিতে গেলে সেরকমভাবে তো ভাবনা চিন্তা করতে হবে। সেই চিন্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এমনকি এত যে গণ্ডগোল হলো, তাতেও যে খুব একটা দেখতে পাচ্ছি তা নয়। ওই কিছু কিছু গাছবাড়ি করে কিছু জিনিস হয়তো করছে, যেমন কিছু জিনিস চীনা পণ্য আটকে দিচ্ছে, তাতে খুব একটা লাভ হয় না এসব জিনিস করে। যেটা করতে হয় সেটা অর্থনীতি বাড়াতে হয়। অর্থনীতি বাড়াতে গেলে রিফর্ম করতে হয়। এই 2.9 ট্রিলিয়ন, এটাই যদি আজকে 6 ট্রিলিয়ন হয়ে যায়, তখনই অনেকটাই সমানে সমানে পাঙ্গান। সমানে সমানে হবে না, চীনের তো 14 ট্রিলিয়ন, কিন্তু তাহলেও অনেকটাই বেশি, অনেকটাই বড়। চীনের তখন স্বার্থে ঘা লাগবে। কোনো কিছু কোনো কিছু যদি ভারত যদি কোনো কিছু চ্যালেঞ্জ করে চীনকে, তখন চীনেরও স্বার্থে ঘা লাগবে। এখন কিছুই ক্ষমতা নেই আমাদের যে কিছু একটা করি চীনের বিরুদ্ধে। সেই জন্য আমার যেটা ধারণা, এখন হচ্ছে আমাদের মুখ বুজে থাকতে হবে। বুদ্ধিমান লোকে যখন বোঝে যে শক্তি কম, তখন সে মুখ বুজে থাকে। কেননা গাছবাজি করে পৃথিবীতে কিছু করা যায় না। সেই জন্য যখন একটা প্রতিপক্ষ, ধরুন এটা আমরা ভারত, আর আমাদের প্রতিপক্ষ চীন। চীন এখন অনেক বড় শক্তি, বিশাল বড় দৈত্য, আর আমরা হচ্ছে পুঁচকে দেশ অর্থনীতির দিক থেকে দেখলে। তো আমার মতে যখন এত বড় দেশের সাথে পাঙ্গা নেওয়া উচিত নয়। যে পাঙ্গাতে
হার সুনিশ্চিত, সেই পাঙ্গা নেওয়ার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। সেটা হচ্ছে নির্বুদ্ধিতার লক্ষণ। আমাদের কি করতে হবে, ঠিক আছে, কিছুটা হলেও মুখ বুঝিয়ে সহ্য করতে হবে, এটাই, এটা হচ্ছে চাণক্য নীতি। মুখ বুঝে সহ্য করতে হবে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের সমস্ত নীতি পরিবর্তন করতে হবে, সমস্ত নীতি ভেতরে ভেতরে পরিবর্তন করতে হবে। একটাই লক্ষ্য, কি করে একে টাইট দেওয়া যায়। কিন্তু এই যে টাইট দিচ্ছি, সেটা কিন্তু বাইরে থেকে কিচ্ছুতেই বোঝানো যাবে না। এই আমাদের যে মন্ত্রী আমলা এখন হাঁক ডাক শুরু করে দিল চীনের বিরুদ্ধে, হাঁক ডাক করা মানেই অনেক সমস্যা আছে। উদাহরণ দিচ্ছি কীরকম হাঁক ডাক হলে কীরকম অসুবিধাটা হয়। চীন থেকে কিছু কোম্পানি, চীনের সাথে এখন সবার গণ্ডগোল, ইউকের গণ্ডগোল, জাপানের তো গণ্ডগোল ছিলই, ইউএসএর সাথে তো চিরকালের গণ্ডগোল, কেননা কে প্রথমে স্থানে থাকবে সেই নিয়ে একটা রেষারেষি আছেই। সারা পৃথিবীর সাথে কম বেশি গণ্ডগোল আছে, তাদের প্রতিবেশী সবার সাথে তো গণ্ডগোল আছেই, জায়গাপত্র নিয়ে, সমুদ্রের অধিকার নিয়ে। এ বড় হচ্ছে গিয়ে বেয়ারা দেশ। ভারত কিন্তু ওরকম নয়। ভারতে যদি আমরা দেখি, ভারতে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশ, বাংলাদেশ তো সমুদ্রে যেটা বঙ্গোপসাগর, যেটা আমাদের, যেটা বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের সমুদ্রের মধ্যেও আমাদের কিছু অধিকার থাকে, একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে। তো বাংলাদেশের সোজা যেটা জায়গা, সেটা বাংলাদেশের সমুদ্রটা বঙ্গোপসাগরে, আর আমাদের দেশের সোজা যে অংশটা সেটা আমাদের। এবার একটা ডিসপুট ছিল এরকম, কীরকম ডিসপুট ছিল, যে কোথায় এই বাউন্ডারিটা সমুদ্রের, সেটা ডিসপুট ছিল। আমাদেরও কিন্তু সমুদ্রে এই ডিসপুটটা ছিল বাংলাদেশের সাথে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশকে অনেক জায়গা ছেড়ে দিয়েছি। আমরা বলছি না ঠিক আছে, প্রতিবেশী গণ্ডগোল করে লাভ নেই, আমরা আমাদের লাইনটা বাঁকিয়ে নিব। তো সেটা কীভাবে হয়েছে, সেটা দুজনেই ইউনাইটেড নেশনসে গেছিলো, এই যেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক যে আদালত, সে আদালতে বলেছে আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে এটা করে নাও, তো আমরা কিন্তু করে ছেড়ে দিয়েছি। বাংলাদেশ কিন্তু খুবই ছোট দেশ, আমরা চাইলে চাইলে নাও মেনে নিতে পারতাম, চাইলে গাজবাড়ি করতে পারতাম, কিন্তু করিনি, কেননা ভারত, আমরা হচ্ছে গিয়ে শান্তিপূর্ণ দেশ, অযথা গাজবাড়ি করতে চাই না। কিন্তু চীন ওরকম নয়, চীন হচ্ছে একরোখা দেশ। তারা সমস্ত যে দক্ষিণ চীন সাগর, সে বলছে এটা পুরোটা আমাদের, অন্য দেশের একদম বাউন্ডারি অবধি নিয়ে নেবে তারা। কীরকম অন্যায় কথা। তো এই চীন থেকে যেহেতু সবার সাথে গণ্ডগোল, এখন যারা যেসব কোম্পানি ওখানে ব্যবসা করে, তাদের মনে একটা ভয় ধরেছে। কীরকম, সব কিছু ওখানে উৎপাদন করে, কোনো কারণে সমস্ত দেশ খেপে গিয়ে সব বন্ধ বন্ধ করে দিল, ট্যাক্স বাড়িয়ে দিল, তারিফ বাড়িয়ে দিল। তো সেই জন্য কিছু কিছু কোম্পানি চীন থেকে বেরোচ্ছে, বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আচ্ছা, ভারতের যারা ধরুন নেতা, আমাদের নেতা আমলা, তারা এই ঘটনাটা যখনই জানতে পারলো, তাদের আর তর সইল না। তারা কি করলো, লাফাতে শুরু করলো, তিড়িং বিড়িং লাফাতে শুরু করলো, লাফিয়ে 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 ঢাক পেটাতে শুরু করলো, এই সব কোম্পানিকে আনা হবে, সব কোম্পানিকে ভারতে আনা হবে। এই সমস্ত সবাই শুরু করে দিল একদম লাভ ঝাঁক মেরে। এতে এইভাবে লোককে জানিয়ে কিছু হয় না। কেন হয় না, উদাহরণ দিচ্ছি, যে এর আগেও এরকম হয়েছে, কিছু কোম্পানি এসছে, বেরিয়ে গেছে চীন থেকে, প্রায় 50টার মতো কোম্পানি। হ্যাঁ, ভারতে এসছে কটা, দুটো। ভিয়েতনামেই বেশিরভাগ চলে গেছে, 26টা করে বোধহয়, ভিয়েতনামেই বোধহয় 26টা চলে গেছে 50টার মধ্যে। তাহলে তখন তো কিছু করতে পারিনি আমরাও ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে। তো এখন এই এই জিনিসটা যাতে না ঘটে, যে যতগুলো কোম্পানি বেরোবে চীন থেকে, ধরুন 500-র মতো কোম্পানি বেরোলো, সেই 500টা কোম্পানি যাতে সিংহভাগ ভারতে আসে, চাইলে আনা যেতে পারে, কারণ আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, বাজার প্রচুর, সুবিধা আছে কিছু। তাহলে 500-র মধ্যে যদি 400 কোম্পানিও ভারতে আসে, বা 350 কোম্পানি যদি ভারতে আসে, সেটা অনেকটাই। কিন্তু সেটা তো চুপি চুপি করতে হবে, না চুপি চুপি করলে কীভাবে হবে। অন্যান্য যেসব আমাদের কম্পিটিটর, যেসব জায়গায় এই কোম্পানিগুলো যাওয়ার কথা, ভিয়েতনাম, মালয়েশিয়া, সেসব দেশের সরকারও কিন্তু এরকম নয় তারা বসে বসে ঘুমোচ্ছে, তারাও খেয়াল রাখছে যে অন্যরা কী করছে, দেখি কী করছে। যত এরকম লাফাবো আমরা, এমনকি চীনও নজরে রাখছে, চীনের তো একদম, আমার তো ধারণা ওদের একদম আমলাদেরকে বসিয়ে রেখেছে, সরকারি কর্মচারী, এই ভারতের নেতারা কে কী বলছে সব লিস্টি তৈরি করো, সন্ধ্যাবেলা আলোচনা হবে। হ্যাঁ,
তো তারা কিন্তু ওই রকম স্ট্র্যাটেজিক্যালি সব নজরে রাখছে। তবে ভারতের যত এরকম লাফাবে তত সব ফসকে যাবে। চীন যদি একটিবার জানতে পারে কোনো কোম্পানি সরিয়ে নিচ্ছে চীন থেকে, তারা কি আর ছেড়ে কথা কইবে? তারা যে কোনো পরে চাপ দিয়ে সেই কোম্পানিকে রাখতে চেষ্টা করবে ভারতে। অথবা চীন এমন একটি দেশ, চীন কিন্তু প্রচণ্ড ধুরন্ধর দেশ। ভারত যেহেতু একটা অনেকটা বড় দেশ, অর্থনৈতিক শক্তি অনেকটা বড়, হ্যাঁ, 2.9 ট্রিলিয়ন। চীন জানে একটা কোম্পানি যে 500টা কোম্পানি, এটার মধ্যে সিংহভাগ যদি ভারতে চলে যায় তাহলে ওর প্রতিদ্বন্দ্বীর অনেক সুবিধা হয়ে যাবে। তুলনায় 500টা কোম্পানি যদি পাশাপাশি কোনো দেশে যায় চীনের, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব দেশে যদি যায়, তাহলে চীনের ক্ষতি তো হবে, কিন্তু ডবল ক্ষতি নয়। কিন্তু যদি ভারতে আসে ডবল ক্ষতি, কারণ ওই ওই কোম্পানি ভারতে এসে ইনভেস্ট করলো, ইনভেস্ট করে ভারতের অর্থনীতি বাড়ালো। ভারত তো একটা বড় প্রতিদ্বন্দ্বী, তো বড় প্রতিদ্বন্দ্বীকে বেশি উঠতে দেওয়া উচিত নয়। যদি এইসব কোম্পানি চলেই যায়, আমার ধারণা চীনের যারা নেতা তারা কি বলবে, তারা বলবে এই তোমরা যাচ্ছ যদি ভিয়েতনামে যাও, ভিয়েতনামে যাও। কেন বলবে? কেন, ভিয়েতনাম ছোট দেশ, ও কোনোদিনই চীনের সমকক্ষ হতে পারবে না। ওই গোটা কত কোম্পানি দেশে গেলে ঠিক আছে, চীনের ক্ষতি হলো বটে, কিন্তু ডবল ক্ষতি হলো না। ভারতে এলে চীনের ডবল ক্ষতি। চীনের তো ক্ষতি হলোই, প্লাস ভারতের লাভ হলো। ভারত একটা বড় প্রতিদ্বন্দ্বী, কিছুদিন পরে চীনের সাথে চীনের সাথে প্রতিযোগিতা করবে। তো এই যে আমাদের আমলারা লাফাচ্ছে, এই লাফানোর জন্য কি হবে, এই কোম্পানিগুলো চলে যাবে অন্য জায়গায়। আমাদের এই সত্যি যদি কিছু বুদ্ধিশুদ্ধি থাকতো এই গভর্নমেন্টগুলোর, এরা কি করতো, এরা চুপি চুপি কাজ করতো। অন্য কিছু বাইরে না বের করে, একদম ভেতরে ভেতরে ফোনাফুনি করে জমি জায়গা অ্যালট করে দিয়ে কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারতো। জমি জায়গা অ্যালট করে দিয়ে কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারতো। কিন্তু না, আমাদের লাফানো অভ্যেস, লাফানো অভ্যেসের জন্যই কোনো কিছু আর হলো না। কোনো কিছু একটা হলেই আমাদের লাফাতে শুরু করে দেয়। হ্যাঁ, কোনো কিছু হলেই লাফাতে শুরু করে দেয়। মোটে 2-3 ট্রিলিয়নের মতো মোটে ইকোনমি, তাতেই লাফাচ্ছে। কী লাফাচ্ছে? 5 ট্রিলিয়ন হবে। 5 ট্রিলিয়ন, 5 ট্রিলিয়নের কী হবে? চীনকে দেখলে চীনের 14 ট্রিলিয়ন, 14 ট্রিলিয়ন। হুম, সেখানে 5 ট্রিলিয়নে কী হবে? কিন্তু সেও হতে পারবে কিনা তার কোনো সন্দেহ আছে সেটা নিয়ে। তো যাই হোক, তাতেই লাফাচ্ছে কোনো রকমে। ওই কি বলে একটা বিজনেস র্যাঙ্কিং না কোথায় একটু বেড়েছে, ব্যাস অমনি লাফানো শুরু হয়ে গেল। চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে একদম আমরা হচ্ছে কি লাফা। ঢাকঢোল পেটানোর কারণ আছে, কেন ঢাকঢোল পেটালে মানুষজনের, যারা ইনভেস্টর, যারা বিনিয়োগকারী, তাদের মধ্যে আস্থা জন্মায়। এটা ঠিকই যে ঠিক আছে, ওই সব দেশে রিফর্ম হচ্ছে, যাওয়া যায়। তার জন্য এটা বিজনেস স্পিচ বলে। সেই বিজনেস স্পিচ দেওয়ার অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা যতটা পারে রাগঢাক করে দেওয়া উচিত। এই যে আমাদের প্রধানমন্ত্রী মোদি একটা কাজ ভালো করেছে, সেটা হচ্ছে গিয়ে এই যে লকডাউনের মাঝে এই রিফর্ম হচ্ছে, তো এই বড় বড় কোম্পানি গুগল, গুগল, আইবিএম, এইসব বড় বড় কোম্পানি, যেখানে এইসব জায়গায় আবার আমাদের ভারতীয় সিইওরাই আছেন, তো ওদের সাথে প্রাইভেটলি মিটিং করেছে। এইটা হওয়ার খুব জরুরি ছিল। প্রাইভেটলি মিটিং করতে হবে। প্রাইভেটলি মিটিং করে ভেতরে যে কী কথা হয়েছে কেউ জানে না। কী আশ্বাস দিয়েছে মোদি, আর ওরাই বা কী ইনভেস্ট করবে বা কী করবে, সেটা কিছু বাইরে তেমন কিছু প্রকাশ হয়নি। এই গোপনীয়তা, মন্ত্রগুপ্তি এক বড় জিনিস। মন্ত্রগুপ্তির খুব প্রয়োজন রয়েছে। আমাদের আমলারা কিন্তু লাফালে সেটা সম্ভব নয়, বেশি লাফানো উচিত নয়। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ইউএসএ। ইউএসএর সাথে এখন চীনের খুবই প্রতিদ্বন্দ্বী, চীন আর ইউএসএ। কিন্তু আমার মনে হয় না যে ইউএসএর সাথে ইউএসকে খুব বেশি নির্ভর করা উচিত। হ্যাঁ, এদের গন্ডগোল লাগলেও এরা যেহেতু এদের মধ্যে অর্থনৈতিক যে বন্ধন তা অত্যন্ত অত্যন্ত দৃঢ়। প্রচুর টাকা ব্যবসা বাণিজ্য চলে ইউএস আর চীনের মধ্যে। তো কোনো কিছু যদি গন্ডগোল লাগেও এই পাশে ভারত আর চীনের সাথে, আমার মনে হয় না যে ইউএসএ খুব একটা আগ বাড়িয়ে ভারতকে সাহায্য করবে। হ্যাঁ, মৌখিক সাহায্য দেবে, মোরাল সাপোর্ট দেবে, কিন্তু তার বেশি যে কিছু করবে বলে আমার মনে হয় না। ওরা নিজেদের স্বার্থ দেখতেই ব্যস্ত থাকবে। তারপরে তো আবার নির্বাচন আসছে ইউএসএতে। নির্বাচন তো হয়ে গেলে বলবে চীনের সাথে কিছু একটা ভিতরে ভিতরে চুক্তি করে নিয়ে, বলে ঠিক আছে প্রতিদ্বন্দ্বী থাকছি থাক, আর বেশি জড়াবো না। তো সেই জন্য
ভারতের আমলা যারা, তারা বেশি না লাফিয়ে এই ইউএসের সাথে, ইউএসের আশায় বেশি না বসে থেকে নিজেদের কাজ করা উচিত। সেটা করে ভারত, একটু হলেও স্বাধীন স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলে, কিন্তু আরও বেশি স্বাধীন হওয়ার প্রয়োজন রয়েছে। অবশ্যই মোরাল সাপোর্ট তো দরকারই, সমস্ত সহযোগিতা যদি পাওয়া যায় তো ভালোই, কিন্তু পাওয়া যাবে না এটা ধরে নিয়েই ভারতকে এগোতে হবে। আর সেটা যদি ধরে নিতে হয় তাহলে কিন্তু এখন গণ্ডগোলে নামা খুবই বোকার মতো কাজ হয়ে যাবে। এখন মুখে মুখে কিছু একটা উপায়ে আমাদের কি করতে হবে, চীনের সাথে একটা হলো সমঝোতা করে ফেলতে হবে। সেই সমঝোতা দিয়ে যাতে করে ওরা বুঝতে পারে ঠিক আছে আমরা গণ্ডগোল চাই না, কিন্তু এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, যাতে করে আমাদের সমস্ত নীতির পেছনে একটাই থাকে, কি করে নিজেদের একটু হলেও উন্নতি করা যায়, আর কী করে চীনকে বাগড়া দেওয়া যায়। প্রকাশ্যে নয়, ভেতরে ভেতরে স্ট্র্যাটেজি তৈরি করে কীরকম কাজ করলে ওদের একটু ব্যাগড়া হয়, কী করে একটা কাজ করলে ওদের ব্যাগড়া হয়। ধরুন একটা জিনিসে আমার ক্ষতি 2, হ্যাঁ আমার ক্ষতি 2, আর অন্য একটা জিনিসে আমার ক্ষতি 3, কিন্তু যেখানে আমার ক্ষতি 3 সেখানে চীনের ক্ষতি 6। আমাকে নিজের বেশি ক্ষতি করে হলেও চীনকে একটু ক্ষতির দিকে নিয়ে যেতে হবে। চীন কিন্তু তাই করে, এই চীন থেকে যে কোম্পানি বেরিয়ে যাচ্ছে ও কিন্তু কোনোদিনই চাইবে না ভারতে আসুক, ও সবসময় চাইবে ভিয়েতনামে আসুক। স্বাভাবিক বুদ্ধি, কেননা ভারত ভবিষ্যতে ওর প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। ভিয়েতনাম পুচকে দেশ, কোনোদিনই প্রতিদ্বন্দ্বী হবে না। ও ঠিক আছে কোম্পানি যদি যায়, ও নিজেদের ক্ষতি হচ্ছে কিন্তু ভারতের লাভ হচ্ছে না। ভারতকেও এরকম ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে, যেখানে একটু আমাদের বেশি ক্ষতি কিন্তু চীনের অনেকটা বেশি ক্ষতি। তাহলে নিজেদের একটু ক্ষতি পুষিয়ে হলেও, ওই বলে না নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, একদম মোক্ষম কথা। আমাদেরও সেই রকম নীতি নিয়েই চলতে হবে, কিন্তু ভেতরে 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 কোনোদিনই প্রকাশ্যে করা যাবে না, প্রকাশ্যে সেটা করা যাবে না। কীভাবে ভেতরে ভেতরে করা যাবে, চীনা কোম্পানিগুলোকে ওই প্রকাশ্যে বন্ধ করে দিলাম, টেন্ডার দিলাম না, ওরকম নয়, ওরকম নয়, কোনোদিনই ওরকম নয়। কীরকম ভেতরে ভেতরে আমলাদেরকে নির্দেশ দেওয়া থাকবে যে এই এমনভাবে টেন্ডার তৈরি করো যাতে করে ওদের কোম্পানি কিছুদিন না টেন্ডারে জিততে পারে, কিছুদিন না টেন্ডারে জিততে পারে, এমনভাবে ভেতরে ভেতরে টেন্ডার তৈরি করো। এরকম নির্দেশ, গোপনীয় নির্দেশ দিয়ে দিতে হবে। ভারতবর্ষের যে সরকার, তার প্রচুর ক্ষমতা, হ্যাঁ, কত চিটিংবাজি করার সময় তো তখন বুদ্ধি একদম বেরিয়ে পড়ে। হ্যাঁ, পাবলিকের টাকা মারার সময় তখন বুদ্ধি একদম 16 আনা গজগজ করছে। কিন্তু এইসব বুদ্ধি যে কেন বেরোয় না, তাহলে ভেতরে ভেতরে আমাদেরকে এরকম আমলাদেরকে নির্দেশ দিয়ে দিতে হবে যাতে করে সমস্ত কাজে চীনকে আস্তে আস্তে ব্যাগড়া ব্যাগড়া দেওয়া যায়, কিন্তু এমনভাবে যেন না বাইরে থেকে বোঝা যায়। ঠিক আছে, এটা টেন্ডার হলো, 10টা কোম্পানি টেন্ডার দিয়েছে, 2টো চীনের কোম্পানি, 2টোর কেউই প্রথমে এলো না, বা এমন একটা নীতি ইনক্লুড করে দেওয়া হলো যাতে ওই কোম্পানি দুটো বাদ পড়ে গেল, ইত্যাদি ইত্যাদি আর কি। এরকম এরকম ছোটো 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 করে ব্যাগড়া দিয়ে 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 এ করতে হবে। তাতে হয়তো নিজেদের ক্ষতি একটু হলো, কিন্তু অন্য দিক থেকে লাভ আছে। সেই জন্য আমার মতে মন্ত্রগুপ্তি দরকার। মন্ত্রগুপ্তির মাধ্যমে অনেক কিছু হাসিল করা সম্ভব হয়। এই যে চীনে কী যে চলছে ভেতরে, তাদের যে কী স্ট্র্যাটেজি, সে কিন্তু কেউই জানে না, কেউই জানে না যে তাদের ভেতরে কী কী স্ট্র্যাটেজি। তারা 5 বছর পরে কোন দিকে চলতে চলেছে, 10 বছর পরেই বা তাদের স্ট্র্যাটেজি কী, কোনো কিছু তারা বাইরে প্রকাশ করে না। তো ভারত গণতন্ত্র এরকমভাবে তো চলে না, কিছু হলেও তো বাইরে জানাতে হবে জনসাধারণকে। কিন্তু আমার মতে তাও যতটা পারে মন্ত্রগুপ্তি নিয়ে চলা উচিত। আর সবচেয়ে বেশি আমাদের লাফায় হচ্ছে কি ওই মন্ত্রী আমলারা। এই লাফানো যেদিনকে না বন্ধ হবে সেদিনকে ততদিন কিন্তু দুর্ভোগ আছে। বেশি না লাফিয়ে আমাদেরকে মেনে নিয়ে যে আমরা এখন কমজোরি, মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। এটাই এটাই বলার ছিল। দেখা যাক কি হয় ভবিষ্যতে।